সম্ভবত এই লেখায় প্রকাশিত চিন্তাগুলো এখনও এমনভাবে পরিচিত বা জনপ্রিয় হয়ে ওঠেনি যাতে এগুলো সবার সমর্থন পেতে পারে। দীর্ঘদিন ধরে কোনো একটি বিষয়কে ভুল না মনে করলে সেটি অনেক সময় সঠিক বলেই মনে হয়। আর যখন কেউ তা ভুল বলে প্রশ্ন তোলে, তখন শুরুতে প্রচলিত নিয়মের পক্ষে জোরালো আপত্তি দেখা দেয়। তবে এই উত্তেজনা বেশিদিন থাকে না। যুক্তির চেয়েও সময় মানুষের মনকে বদলে দেয়। ক্ষমতার দীর্ঘ ও নির্মম অপব্যবহারই সাধারণত সেই ক্ষমতার বৈধতা নিয়ে প্রশ্ন তোলে। আর এমন বিষয় নিয়েও প্রশ্ন উঠে যায় যেগুলো হয়তো কোনোদিন আলোচনার প্রয়োজন হতো না যদি না ভুক্তভোগীরা চরম কষ্টে পড়ে এর কারণ অনুসন্ধান করতে বাধ্য হতেন। এখন যেহেতু ইংল্যান্ডের রাজা নিজস্ব দাবিতে সংসদকে সমর্থন দিচ্ছেন এবং এই দেশের সাধারণ মানুষ এই দুই পক্ষের মিলিত নিপীড়নের শিকার, তাই তাদের পূর্ণ অধিকার রয়েছে দুই পক্ষেরই দাবি খতিয়ে দেখার এবং যেটি অন্যায় দখল হিসাবে প্রতীয়মান হয় তা প্রত্যাখ্যান করার। এই লেখায় লেখক সচেতনভাবে ব্যক্তিগতভাবে কাউকে নিয়ে কিছু বলেননি, না প্রশংসা না সমালোচনা। কারণ জ্ঞানী ও নীতিবান মানুষদের সুনামের জন্য একটি পুস্তিকার প্রয়োজন পড়ে না। আর যারা অযৌক্তিক বা বিরূপ মনোভাব পোষণ করেন তাদের নিয়ে অতিরিক্ত চেষ্টা করলেও লাভ হয় না। আমেরিকার এই লড়াই এক অর্থে সমগ্র মানবজাতির পক্ষেই এক লড়াই। এমন অনেক ঘটনা ঘটেছে এবং ভবিষ্যতেও ঘটবে যেগুলো কেবল একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সার্বজনীন। এসব ঘটনার মাধ্যমে সকল মানবপ্রেমীর নীতিবোধ প্রভাবিত হয় এবং এসবের পরিণতির সঙ্গে তাদের আবেগও জড়িত। একটি দেশকে আগুন ও অস্ত্রের মাধ্যমে ধ্বংস করে দেওয়া, মানুষের প্রাকৃতিক অধিকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা এবং যারা সেই অধিকার রক্ষা করতে চায় তাদের সম্পূর্ণ নির্মূল করে দেওয়ার চেষ্টা করা, এসবই এমন প্রতিটি মানুষের জন্যই গুরুত্বপূর্ণ বিষয় যিনি প্রকৃতির দেওয়া হৃদয় দিয়ে কিছু অনুভব করতে পারেন। আমি নিজেকে সেই মানুষদেরই একজন মনে করি যিনি কোনো দলীয় নিন্দার তোয়াক্কা না করেই সত্যকে মূল্য দেন। সরকারের উৎপত্তি ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা এবং ইংরেজ শাসন ব্যবস্থার উপর সংক্ষিপ্ত মন্তব্য। অনেক লেখক সমাজ ও সরকারকে এমনভাবে গুলিয়ে ফেলেছেন যেন এ দুয়ের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, অথচ বাস্তবে তারা একে অপরের থেকে ভিন্ন এবং তাদের উৎপত্তিও আলাদা। সমাজ গড়ে ওঠে আমাদের প্রয়োজন থেকে, আর সরকার সৃষ্টি হয় আমাদের দুষ্টতা থেকে। সমাজ আমাদের সুখ বাড়ায় কারণ এটি ভালোবাসা ও সহমর্মিতা তৈরি করে, আর সরকার কেবল আমাদের দোষ ও অপরাধ দমন করতেই কাজ করে। সমাজ বন্ধুত্ব ও সহযোগিতা বাড়ায়, সরকার ভেদাভেদ সৃষ্টি করে। সমাজ হয় অভিভাবক, সরকার হয়ে ওঠে শাস্তিদাতা। যে কোনো অবস্থায় সমাজ একটি আশীর্বাদ, কিন্তু সরকার তার সেরা অবস্থাতেও শুধু একটি প্রয়োজনীয় সমস্যা, আর তার সবচেয়ে খারাপ রূপ হয়ে ওঠে এক অসহ্য যন্ত্রণা। কারণ যদি এমন হয় যে আমরা সরকারের হাতে এমন দুর্ভোগ ভোগ করছি যা সাধারণত কোনো শাসন ব্যবস্থা ছাড়াই হতো, তখন আমাদের কষ্ট আরও বেশি মনে হয় এই ভেবে যে আমরা নিজেরাই সেই শাসনের খরচ ও শক্তি জুগিয়েছি যেটি আমাদের দমন করছে। সরকার অনেকটা পোশাকের মতো যা মানবজাতির নিষ্কলুষতা হারানোর চিহ্ন। রাজপ্রাসাদ গড়ে উঠেছে স্বর্গবাগান ধ্বংস করে। যদি মানুষের বিবেক সবসময় পরিষ্কার, একমুখী ও বাধাহীনভাবে কাজ করত, তাহলে মানুষের আর কোনো আইন প্রণেতার প্রয়োজন হতো না। কিন্তু যেহেতু বাস্তবে তা হয় না, তাই মানুষ বাধ্য হয় নিজের সম্পত্তির একাংশ ত্যাগ করতে যাতে বাকি অংশ রক্ষার ব্যবস্থা হয়। আর এটি সে করে বুদ্ধিমত্তা থেকেই, যেখানে দুটি সমস্যার মধ্যে কম ক্ষতিকরটিকে বেছে নিতে হয়। এখান থেকে কথা স্পষ্ট যে নিরাপত্তা বা সুরক্ষা হচ্ছে সরকারের মূল উদ্দেশ্য ও লক্ষ্য। ফলে যে শাসন ব্যবস্থা আমাদের সবচেয়ে কম খরচে সবচেয়ে বেশি উপকারে নিরাপত্তা দিতে পারে, সেটিই সবার চেয়ে উত্তম। সরকারের প্রকৃত উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা বোঝার জন্য চলুন কল্পনা করি একদল মানুষ পৃথিবীর কোনো নির্জন জায়গায় গিয়েছে যেখানে অন্য কোনো সমাজ বা দেশের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এভাবেই তো কোনো দেশ বা পৃথিবীর প্রথম জনবসতি শুরু হয়েছিল। এই স্বাভাবিক স্বাধীন অবস্থায় তাদের প্রথম ভাবনা হবে সমাজ গঠন। এজন্য হাজারো কারণ থাকবে। কারণ একজন মানুষের একার শক্তি তার প্রয়োজন মেটাতে যথেষ্ট নয়, আর তার মনও
চিরদিন একা থাকার জন্য উপযুক্ত নয়। তাই সে বাধ্য হবে অন্যের সহায়তা ও সহযোগিতা খুঁজতে, এবং সেই অন্য মানুষটিও পাল্টা একই প্রয়োজন অনুভব করবে। 4-5 জন একসঙ্গে মিললে একটি মোটামুটি ঘর বানানো সম্ভব হবে, কিন্তু একজন মানুষ হয়তো সারা জীবন পরিশ্রম করেও কিছু করতে পারত না। কাঠ কাটার পর সে তা একা সরাতে পারবে না, সরালেও তুলতে পারবে না। এর মাঝে ক্ষুধা তাকে কাজ ফেলে খাবারের খোঁজে পাঠাবে, আর নানা প্রয়োজন তাকে নানা দিকে টানবে। রোগবালাই বা কোনো দুর্ঘটনা হলে সেটা হয়তো প্রাণঘাতী না হলেও তাকে এমন অবস্থায় ফেলে দেবে যে তাকে আর বেঁচে থাকা নয়, বরং ধুকে ধুকে মরাই মলা যায়। এইভাবে প্রয়োজনের তাগিদে নতুন আসা মানুষগুলো খুব দ্রুত সমাজ গঠন করবে। একে অপরের প্রতি ন্যায্য ও আন্তরিক থাকলে আইন বা সরকারের প্রয়োজন হয়তো হবে না, কিন্তু স্বর্গ ছাড়া পৃথিবীতে কিছুই অন্যায় থেকে সম্পূর্ণ নিরাপদ নয়। তাই যখন তারা প্রথম কষ্টগুলো কাটিয়ে উঠবে এবং যেসব প্রয়োজন তাদের আগে একসঙ্গে বেঁধে রেখেছিল সেগুলোর হ্রাস পাবে, তখন তারা একে অপরের প্রতি দায়িত্ব ও ভালোবাসায় শৈথিল্য দেখাবে। আর তখনই অনুভূত হবে কোনো শাসন ব্যবস্থা বা নিয়ম কানুনের প্রয়োজন যা নৈতিকতার অভাব পূরণ করবে। সম্ভবত একটি বড় গাছের নিচে সবাই জড়ো হবে। ওটাই হবে তাদের রাজভবন বা সভাস্থান। সেখানে পুরো উপনিবেশ একত্রিত হয়ে জনস্বার্থের বিষয়ে আলোচনা করবে। সম্ভবত তাদের প্রথম নিয়মকানুনের নাম হবে নিয়মাবলী, যেগুলো মান্য করানোর জন্য শাস্তির বদলে শুধু সামাজিক নিন্দাই যথেষ্ট হবে। এই প্রথম সভায় প্রকৃতির অধিকার অনুযায়ী প্রতিটি মানুষই অংশগ্রহণের অধিকার রাখবে। কিন্তু যখন কোনো উপনিবেশ বা সমাজ বড় হতে থাকে, তখন জনস্বার্থ ও প্রয়োজনীয় বিষয়গুলোর পরিমাণও বাড়তে থাকে। সদস্যদের মধ্যে দূরত্বও বাড়ে। ফলে শুরুতে যেভাবে সবাই মিলে একত্র হয়ে সিদ্ধান্ত নেওয়া যেত, তার সহজসাধ্য থাকে না। তখন প্রয়োজন দেখা দেয় পুরো সমাজের পক্ষ থেকে কিছু প্রতিনিধি নির্বাচন করার, যারা সবার স্বার্থ রক্ষায় আইন প্রণয়ন বা সিদ্ধান্ত গ্রহণ করবে। তারা যেন এমন হয় যাদের নিজেরাও সেই একই স্বার্থের সঙ্গে জড়িত, যাতে করে তারা যেন এমনভাবে কাজ করে যেমনটা পুরো সমাজ উপস্থিত থাকলে করত। যদি জনসংখ্যা আরও বাড়তে থাকে, তখন প্রতিনিধির সংখ্যাও বাড়ানো প্রয়োজন হয়। আবার যাতে সমাজের প্রতিটি অংশের কথা শোনা হয়, এজন্য পুরো সমাজকে ছোট ছোট অংশে ভাগ করে প্রত্যেক অংশ থেকে উপযুক্ত সংখ্যক প্রতিনিধি পাঠানো হয়। এবং নির্বাচিতরা যেন কখনো নিজস্ব স্বার্থে বিচ্ছিন্ন হয়ে না পড়ে, সেজন্য বুদ্ধিমত্তা বলে নির্বাচন বারবার করা উচিত। কারণ যখন নির্বাচিত ব্যক্তিরা কয়েক মাস পর আবার সাধারণ মানুষের মাঝে ফিরে আসবে, তখন তারা ভাববে তাদের যদি জনগণের বিরুদ্ধে যায়, তবে পরবর্তীতে তারাও আবার সেই সাধারণ জনগণের কাতারে পড়বে। এই ধারাবাহিক পরিবর্তন ও মেলামেশা সমাজের সব অংশের মধ্যে পারস্পরিক সহমর্মিতা তৈরি করবে। এভাবেই সরকার শক্তিশালী হয় এবং জনগণ সুখী থাকে। এটি কোনো রাজা নামের অর্থহীন ধারণার উপর নির্ভর করে না। এই হলো সরকারের উৎপত্তি ও বেড়ে ওঠার পথ, অর্থাৎ নৈতিকতার ঘাটতি পূরণ করতে এমন এক ব্যবস্থা গড়ে তোলা যাতে মানুষের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত হয়। যতই বাহ্যিক চাকচিক্য আমাদের চোখ ধাঁধিয়ে দাগ, কিংবা শব্দ আমাদের কান ভুল পথে চালাক, যতই পূর্বধারণা আমাদের ইচ্ছা বাঁকা করুক বা স্বার্থ আমাদের বোধ ঢেকে দিক, প্রকৃতি ও যুক্তির সরল কণ্ঠ বলবে এটাই সঠিক। আমি সরকারের রূপ নিয়ে আমার ভাবনা এমন একটি স্বাভাবিক নীতির উপর ভিত্তি করে গড়েছি, যা কোনো কৃত্রিম শক্তি দিয়ে ভাঙা যায় না। আর তা হলো, কোনো কিছু যত বেশি সরল হয়, তত কম তা গোলমাল বা বিশৃঙ্খলার শিকার হয়, আর যখন হয়ও, তখন তা সহজে ঠিক করা যায়। এই নীতিকে সামনে রেখে আমি এখন ইংরেজ শাসন ব্যবস্থা নিয়ে কিছু কথা বলবো, যেটা নিয়ে অনেক বড়াই করা হয়। স্বীকার করি, যে সময় ইংরেজ শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল, তখনকার অন্ধকার ও দাসত্বপূর্ণ যুগের জন্য এটি ছিল সম্মানজনক। যখন সারা পৃথিবী জুলুমে ছেয়ে গিয়েছিল, তখন তার থেকে একটু মুক্তি পাওয়াও ছিল বড় এক অর্জন। কিন্তু এখন দেখা যায় এই শাসন ব্যবস্থা অসম্পূর্ণ, মাঝে মাঝে প্রচণ্ড ঝাঁকুনি খায় এবং যা প্রতিশ্রুতি দেয় তা দিতে পারে না। এটা বোঝানো সহজ। একচেটিয়া শাসন ব্যবস্থায়, যা মানবজাতির জন্য লজ্জাজনক হলেও অন্তত একটি সুবিধা থাকে, তা সরল হয়। মানুষ জানে তাদের কষ্টের উৎস কোথায় এবং জানে সমাধানও কোথায়। কোনো ধোঁয়াশা থাকে না।
কিন্তু ইংরেজ শাসন ব্যবস্থা এতটাই জটিল যে একটি জাতি বছরের পর বছর কষ্ট ভোগ করলেও বোঝা যায় না ভুলটা ঠিক কোথায়। কেউ বলে এক জায়গায়, কেউ বলে অন্য জায়গায়, আর প্রত্যেক রাজনৈতিক বিশেষজ্ঞ ভিন্ন ভিন্ন চিকিৎসা বাতলে দেন। আমি জানি স্থানীয় সংস্কার বা দীর্ঘদিন ধরে চলে আসা বিশ্বাস ছাড়ানো কঠিন। তবুও যদি আমরা ইংরেজ শাসন ব্যবস্থার মূল উপাদানগুলো বিশ্লেষণ করি, তাহলে দেখব এটি দুই পুরনো অত্যাচারের অবশেষ আর কিছু নতুন প্রজাতান্ত্রিক উপাদান মিলিয়ে তৈরি। প্রথমত রাজা, যা রাজতান্ত্রিক শাসনের বাকি অংশ। দ্বিতীয়ত লর্ড বা পীরগণ, যারা ছিল এক সময়ের অভিজাত শাসনের অবশেষ। তৃতীয়ত সাধারণ মানুষ বা কমন্স, যারা নতুন প্রজাতন্ত্রের ভিত্তি, যাদের নৈতিকতার উপর ইংল্যান্ডের স্বাধীনতা নির্ভর করে। প্রথম দুই শ্রেণী বংশানুক্রমিকভাবে চলে, তাই জনগণের উপর তাদের কোনো সরাসরি নির্ভরতা নেই। ফলে সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে তারা রাষ্ট্রের স্বাধীনতায় কোনো অবদান রাখে না। যারা বলে ইংরেজ শাসন ব্যবস্থা তিনটি শক্তির সম্মিলন যা একে অপরকে রুখে রাখে, তারা হাস্যকর কথা বলে, কারণ এই কথা হয় অর্থহীন, নয়তো সরাসরি বিরোধপূর্ণ। যদি বলা হয় কমন্সরা রাজাকে নিয়ন্ত্রণ করে, তাহলে তার মানে দাঁড়ায় দুইটি কথা। প্রথমত, রাজা নিজে নির্ভরযোগ্য নন, তাকে নজরে রাখা দরকার, অর্থাৎ স্বেচ্ছাচারী ক্ষমতার লোভ রাজতন্ত্রের স্বাভাবিক রোগ। দ্বিতীয়ত, কমন্সরা সেই কাজে নিয়োজিত হওয়ায় রাজা অপেক্ষা বেশি জ্ঞানী ও বিশ্বস্ত বলে ধরে নেওয়া হয়। কিন্তু একই সংবিধান আবার রাজাকে ক্ষমতা দিয়েছে কমন্সের বিল বাতিল করার, অর্থাৎ আবার ধরে নিতে হবে রাজাই কমন্সের থেকেও বেশি জ্ঞানী। এ তো পুরোপুরি অযৌক্তিক। রাজতন্ত্রের গঠন এমন এক বিষয় যা সত্যিই অত্যন্ত হাস্যকর ও অযৌক্তিক মনে হয়। কারণ প্রথমে একজন মানুষকে তথ্য জানার সুযোগ থেকে পুরোপুরি বঞ্চিত করা হয়, অথচ সেই মানুষকেই আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিচার বিবেচনার কাজ করার ক্ষমতা দেওয়া হয়। রাজা হওয়ার কারণে একজন মানুষের জীবন একরকম দুনিয়া থেকে আলাদা হয়ে যায়, অথচ রাজার দায়িত্ব ঠিক সেই দুনিয়া সম্পর্কে সবকিছু জানা ও বোঝার দাবি রাখে। ফলে এই দুই দিক একটি অন্যটিকে ধ্বংস করে রাজা নামক চরিত্রটিকেই অর্থহীন ও অকার্যকর করে তোলে। কিছু লেখক ইংরেজ শাসন ব্যবস্থাকে এইভাবে ব্যাখ্যা করেছেন। তারা বলেন, রাজা হল এক পক্ষ, জনগণ হল আরেক পক্ষ। পীর বা লর্ডরা রাজার পক্ষে সংসদের একটি ঘর, আর কমন্স বা সাধারণ মানুষদের প্রতিনিধি আর এক ঘর। কথাগুলো শুনতে যতই সুন্দর সাজানো হোক না কেন, আসলে এই সব কিছু বিভক্ত একটি গৃহের মতো। এগুলো যতই সুন্দর শব্দে প্রকাশ করা হোক, খুঁটিয়ে দেখলে বোঝা যায় এগুলোর ভেতরে ফাঁপা কথা ছাড়া কিচ্ছু নেই। অনেক সময় এমন হয়, কোনো বিষয় নিয়ে যত সুন্দর শব্দে ব্যাখ্যা দেওয়া হোক, যদি সেই বিষয় বাস্তবে অস্তিত্বহীন বা মানুষের বোধগম্যতার বাইরে হয়, তবে সেসব শব্দ শুধু কানে বাজে, বুদ্ধিতে আলো জ্বালায় না। এ ধরনের ব্যাখ্যার মাঝেই লুকিয়ে থাকে এক পূর্ব প্রশ্ন: রাজা এমন ক্ষমতা পেল কোথা থেকে, যাকে জনগণ বিশ্বাস করতে ভয় পায় এবং যার ক্ষমতা সবসময় নিয়ন্ত্রণ করতে হয়? এমন একটি ক্ষমতা জ্ঞানী ও সচেতন কোনো জনগণ কখনো কাউকে দিতে পারে না। আবার এমন কোনো ক্ষমতা যাকে সব সময় রুখে রাখতে হয়, সেটিকে খোদা বা প্রকৃতি থেকেও আসে বলা যায় না। অথচ ইংরেজ শাসন ব্যবস্থায় যে ব্যবস্থা রাখা হয়েছে, তাতে ধরে নেওয়া হয়েছে এমন একটি ক্ষমতা রয়েছে। কিন্তু এই ব্যবস্থা সেই ক্ষমতা নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট নয়, কারণ ব্যবস্থাটি যা করতে চায় তা করতে পারে না অথবা করতে চায় না। পুরো বিষয়টি নিজেরই ধ্বংস ডেকে আনে। যেমন বড় কোনো ওজন সবসময় ছোট ওজনকে ওপরের দিকে তুলবে, অথবা একটি যন্ত্রের সব চাকা একসঙ্গে ঘুরলেও তা মূলত একটি কেন্দ্রীয় শক্তিতেই চালিত হয়। এখন প্রশ্ন হল, শাসন ব্যবস্থার ভেতরে সবচেয়ে বেশি ওজন বা ক্ষমতা কার হাতে? সেটিই শেষ পর্যন্ত পুরো শাসন চালায়। যদিও অন্যরা সেটিকে একটু থামিয়ে রাখতে পারেন, বা যাকে আমরা বলি চেক বা নিয়ন্ত্রণ করতে পারেন, তবুও যতক্ষণ পর্যন্ত তারা সম্পূর্ণ থামাতে পারছেন না, ততক্ষণ পর্যন্ত সেই প্রথম শক্তি শেষ পর্যন্ত নিজের ইচ্ছামতো এগিয়ে যাবে। হয়তো ধীরে এগোবে, কিন্তু সময়ের সাথে সে লক্ষ্য পূরণ করবেই। কথা আলাদা করে বলার দরকার নেই যে ইংরেজ শাসন ব্যবস্থায় এই সর্বোচ্চ শক্তি বা ওজন রাজমুকুট বা রাজতন্ত্রের হাতে, আর রাজা তার প্রভাব বা গুরুত্ব রাখে মূলত দুটি কারণে: পদ ও ভাতা বা চাকরি ও বেতন দেওয়ার ক্ষমতা। ফলে আমরা হয়তো একদিকে একনায়কতন্ত্রের দরজা বন্ধ করেছি, কিন্তু অন্যদিকে সেই দরজার চাবি আবার রাজার হাতে দিয়ে বসেছি।
ইংরেজরা নিজেদের রাজা, লর্ড আর কমন্স নিয়ে যে অহংকার করে, সেটি অনেকাংশে যুক্তি থেকে নয়, বরং জাতিগত গর্ব থেকে আসে। সত্যি বলতে ইংল্যান্ডে হয়তো ব্যক্তিগত নিরাপত্তা অনেক দেশের চেয়ে ভালো, কিন্তু বাস্তবে রাজার ইচ্ছেই এখানেও দেশের আইন হয়ে দাঁড়ায়। ঠিক যেমনটা ফ্রান্সে হয়, শুধু পার্থক্য হল ফ্রান্সে সেটা সরাসরি রাজার মুখ থেকে আসে, আর ইংল্যান্ডে সেটা সংসদের আইন আকারে মানুষের কাছে পৌঁছায়। চার্লস প্রথমের মৃত্যুদণ্ড শুধু রাজাদের আরেকটু ধূর্ত করেছে, ন্যায়পরায়ণ করেনি। তাই সব জাতীয় অহংকার আর পুরনো বিশ্বাস সরিয়ে রেখে খোলাখুলি কথা বলতে গেলে সত্যি হল ইংল্যান্ডের রাজমুকুট অপ্রেসিভ বা অত্যাচারী কেন নয়, তার কারণ জনগণের স্বভাব, সরকারের গঠন নয়। অর্থাৎ জনগণ সচেতন ও শক্তিশালী বলেই রাজা বেশি বাড়াবাড়ি করতে পারে না। এই সময়ে ইংরেজ শাসন ব্যবস্থার ভেতরের গঠনগত ভুলগুলো খুঁজে দেখা অত্যন্ত জরুরি, কারণ যতদিন আমরা কোনো পক্ষপাতদৃষ্ট বিশ্বাসে আটকে থাকব, ততদিন অন্যদের প্রতি যেমন ন্যায় করতে পারব না, তেমনি নিজের প্রতিও না। যেমন যে মানুষ কোনো পতিতার প্রেমে পড়েছে, সে কখনো ভালো স্ত্রী বাঁচতে পারে না বা বিচার করতে পারে না। তেমনি যে মন কোনো পচা যাওয়া শাসন ব্যবস্থার পক্ষে পক্ষপাত রাখে, সে কখনো ভালো সরকারকে চিনতে পারবে না। আপনার যদি আমাদের অডিও বুক শুনে ভালো লেগে থাকে, তাহলে লাইক দিতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী অডিও বই বা অধ্যায় আপনি সবার আগে শুনতে পারেন। আপনার কোনো বইয়ের অনুবাদ শুনতে ইচ্ছা করে? কমেন্টে জানিয়ে দিন। আপনার পছন্দ আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুনতে থাকুন অডিও গ্রন্থ।